এবছরের শুরু থেকেই বিশ্বজুড়ে বিরূপ আচরণ করছে প্রকৃতি। ইউরোপের বিভিন্ন দেশে তীব্র শীত আর তুষারপাতে মারা গেছে ৬০ জন। বন্যার কবলে পড়েছে যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও থাইল্যান্ডের মানুষ। অন্যদিকে তীব্র গরম অস্ট্রেলিয়ায় আর দাবানলে পুড়ছে দক্ষিণ আফ্রিকা। স্বাগত রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ। সবশেষের খবর নিয়ে আছি আমি আসমা মিতা। আর খেলাধুলার সবশেষ খবর জানাবো আমি সাইদ সাদিক। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। রাষ্ট্রপতির গঠিত ইসিতে আস্থা রেখে নির্বাচনে যাবে সব দল, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রীর আশা। রোহিঙ্গা সংকট সমাধানে রাজি বাংলাদেশ, মিয়ানমার, বাড়বে নিরাপত্তা সহযোগিতা ও সীমান্ত সমন্বয়। ওয়েলিংটন টেস্টের প্রথম দিন স্বস্তিতে বাংলাদেশ, বৈরী কন্ডিশনে তামিম মুমিনুলের 50। রাত ৯টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে সরকারের ৩ বছর। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। রাষ্ট্রপতির উদ্যোগে গঠিত নির্বাচন কমিশনে আস্থা রেখে আগামী জাতীয় নির্বাচনে সব দল অংশ নেবে বলে আশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের ৩ বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, গত জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে সহিংসতা করায় জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। দেশের মাটিতে জঙ্গি ও উগ্রবাদের ঠাঁই হবে না বলে আবারও জানিয়ে দেন প্রধানমন্ত্রী। 2014-এর 5ই জানুয়ারি নির্বাচনে জয়ী হয়ে 12ই জানুয়ারি সরকার গঠন করে আওয়ামী লীগ। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। সরকারের 3 বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে 35 মিনিটের ভাষণে দেশবাসীকে কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। শেখ হাসিনা বলেন, দেশের ভেতরে বিরুদ্ধ পরিবেশ ও বৈশ্বিক বৈরী অর্থনৈতিক অবস্থার মধ্যেও তার সরকার পরপর 2 মেয়াদে টানা 8 বছর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখেছে। দ্রুত সময়ের মধ্যে দারিদ্র্য হ্রাসে বাংলাদেশের সাফল্যকে বিশ্বব্যাংক মডেল হিসেবে বিশ্বব্যাপী উপস্থাপন করছে। 8 বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। আজকের বাংলাদেশ আত্মপ্রত্যয়ী বাংলাদেশ। প্রিয় দেশবাসী, অর্থনৈতিক অগ্রগতির সূচকে বিশ্বের শীর্ষ 5টি দেশের একটি আজ বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, সরকারের নির্দিষ্ট মেয়াদ শেষে সংবিধান অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। গণতন্ত্রের ধারাবাহিকতা সমুন্নত রাখতে আগামী নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। মহামান্য রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছেন। আমরা আশা করি সকল রাজনৈতিক দল মহামান্য রাষ্ট্রপতির উদ্যোগে গঠিত নির্বাচন কমিশনের উপর আস্থা রাখবেন, সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ নেবেন এবং দেশে গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে সহায়তা করবেন। দেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে একটি গোষ্ঠী জঙ্গি তৎপরতা চালাচ্ছে অভিযোগ করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। হাজার বছর ধরে এদেশের মাটিতে সকল ধর্মের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে শান্তিতে বসবাস করে আসছেন। যারা এই ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের ঠাঁই বাংলার মাটিতে হবে না। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ পারবে বাংলাদেশকে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা দ্বিতীয় দফায় 3 বছর পূর্ণ করল আওয়ামী লীগ সরকার। অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে এই 3 বছরে রাজনৈতিকভাবেও সংহত হয়েছে অবস্থান। তবে বিরোধী রাজনৈতিক শক্তিকে কোণঠাসা করা, স্থানীয় সরকারের নির্বাচনের প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে বিভিন্ন সময়ে। আওয়ামী লীগের 3 বছরের মূল্যায়নে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সিপিবি, জাসদ ও জাতীয় পার্টির নেতারা। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির ভোট বর্জনের ঘোষণা। নির্বাচন বানচালে বিএনপির সহিংস কর্মসূচির মধ্যেই 2014 সালের 5ই জানুয়ারি অনুষ্ঠিত হয় 10ম জাতীয় সংসদ নির্বাচন। সংসদ সদস্য ভোটে জয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার। 2014-র 12ই জানুয়ারি শুরু হয় বর্তমান সরকারের যাত্রা। গত 3 বছরে বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্যেও দেশের প্রায় প্রতিটি খাতেই দৃশ্যমান উন্নয়ন হয়েছে।
তবে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ সরকার কতটা সফল তা নিয়ে প্রশ্ন রয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির। রাজনৈতিকভাবে এবং মতাদর্শিকভাবে দেশ আরো পিছিয়ে গেছে। মুক্তিযুদ্ধের চেতনা ধারা বলতে যদি আমরা 4টা মূলনীতির সবগুলো থেকেই পশ্চাদপসরণ করেছে। তবে জাতীয় পার্টির নেতারা মনে করছেন সব দিক দিয়ে এগিয়ে বর্তমান সরকার। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মূল্যায়নও ইতিবাচক, তবে সরকারের কিছুটা সমালোচনাও করছেন জাসদ নেতারা। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এমন সব দলগুলোর জন্য কি সমান সুযোগ আছে? সেটাও তো কিন্তু অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ। তাদের জন্য কিন্তু সমান সুযোগ অবশ্যই অবারিত করতে হবে, আর সেটা যদি না হয় তাহলে আমাদের গণতান্ত্রিক অধিকার সংহত হবে না। কোনো সরকারই তো সবাইকে সমান সুযোগ দেয় না। সরকার যখন আসে তার নিজের কিছু পছন্দ থাকে। জাতীয় পার্টির সরকারের ক্যারেক্টারের সাথে বিএনপি সরকারের ক্যারেক্টারের মিল হবে না, বিএনপির সাথে আওয়ামী লীগের মিল হবে না। উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সমালোচিত হলেও নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠু হওয়ায় প্রশংসা পেয়েছে বর্তমান সরকার। তবে বিএনপিকে রাজপথে নামতে না দেওয়ার অভিযোগ পিছু ছাড়েনি এখনো। বিভিন্ন দলের নেতারা বলছেন আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার পরিবেশ তৈরি এখন সরকারের সামনে প্রধান রাজনৈতিক চ্যালেঞ্জ। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন 5বারের মতো পিছিয়েছে। মামলার পরবর্তী শুনানি 26 জানুয়ারি। পাশাপাশি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পরবর্তী শুনানি হবে 19 জানুয়ারি। বকশীবাজারের অস্থায়ী আদালতে সকালে হাজির হন খালেদা জিয়া। এদিনও আত্মপক্ষ সমর্থন করেননি তিনি। তার আইনজীবী সময় আবেদন করলে শুনানির নতুন তারিখ দেন বিচারক। একই আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলারও বিচার চলছে। মামলাটির 32তম ও শেষ সাক্ষী হিসেবে প্রথম অনুসন্ধান কর্মকর্তা দুদকের সাবেক সহকারী পরিচালক নূর আহমেদকে জেরা করেছে আসামি পক্ষ। সাক্ষ্য আইন অনুযায়ী যে শপথ করেছে, শপথটা হলো ত্রুটিপূর্ণ এবং এই জন্যই 32টা সাক্ষী বাতিল হবে। এই আবেদন আমরা করেছি মহামান্য হাইকোর্টে। আজকে বিশেষ বেঞ্চ হয়েছে, সেখানে শুনানি হবে আশা করছি, এবং সেই জন্য সময় চেয়েছি। আদালত সময় মঞ্জুর করেছেন। মাননীয় আদালতের কাছে তারা বারবার সময়ের আবেদন করেন, আপনারা তো জানেন। রাজনৈতিক প্রোগ্রাম আছে, বিভিন্ন রকম কথা বলেছেন, পরবর্তীতে আবার সেই তারিখকে স্থান করে 26 তারিখ করা হয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে দেশের সব আদালতে সাক্ষ্য গ্রহণের সব প্রক্রিয়া অনুসরণে যথাযথ ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জেবি এম হাসানের বেঞ্চ এই আদেশ দেয়। খালেদা জিয়ার আইনজীবী রাগিব রৌফ চৌধুরী জানান, এই মামলায় 32 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের শপথ আইন মানা হয়নি, তাই ফের সাক্ষ্য নেওয়ার নির্দেশনা চেয়ে আবেদন করা হয়। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী। দেশ ও জাতির সেবায় কোস্টগার্ড নিজেদের উৎসর্গ করবে বলে আশা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাহিনীটির জনবল ও প্রযুক্তি সক্ষমতা বাড়ানোর দিকে নজর রয়েছে সরকারের। চট্টগ্রামে পতেঙ্গায় সমুদ্রগামী জাহাজ সিজিএস সৈয়দ নজরুল ও সিজিএস তাজউদ্দিনের কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। সিজিএস সৈয়দ নজরুল ও সিজিএস তাজউদ্দিন চট্টগ্রাম বন্দরে পৌঁছায় গত 2 নভেম্বর। অপেক্ষায় ছিল কমিশনিংয়ের। সকালে প্রধানমন্ত্রীর হাত দিয়ে যাত্রা শুরু করলো সমুদ্রগামী জাহাজ দুটি। প্রধানমন্ত্রী জানালেন, জলসীমা রক্ষায় কোস্টগার্ডের প্রতি নিজের আস্থার কথা। কোস্টগার্ডের সম্প্রসারণ ও আধুনিকায়নে আমাদের সরকার সকল প্রকার সহযোগিতা অব্যাহত রাখবে। কোস্টগার্ডের জনবলের সীমাবদ্ধতার বিষয়টি আমার জানা আছে। কোস্টগার্ডের কার্যপরিধি ও দায়িত্বপূর্ণ এলাকা বৃদ্ধির সাথে সাথে জনবল এবং সমুদ্রগামী জলযান বৃদ্ধির বিষয়টিও আমাদের বিবেচনায় রয়েছে। 87 মিটার লম্বা ও 10.5 মিটার প্রস্থের একটি জাহাজের ধারণ ক্ষমতা 13,000 টন। জাহাজ দুটি ঘন্টায় 23 নটিক্যাল মাইল বেগে 3500 নটিক্যাল মাইল অতিক্রম করতে পারে। কোস্টগার্ডের স্বাভাবিক কর্মকাণ্ডের পাশাপাশি গভীর সমুদ্রে টহল পরিচালনার সব ধরনের কাজ সহ উপকূলবর্তী ও সামুদ্রিক দুর্যোগ মোকাবেলার ব্যবস্থাপনার কাজে ব্যবহার করা যাবে। সিজিএস সৈয়দ নজরুল এবং সিজিএস তাজউদ্দিনের কমিশনিংয়ের মাধ্যমে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ কোস্টগার্ড। বাড়ল বাংলাদেশের জলসীমার নিরাপত্তা। প্রধানমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের মধ্যে আরও 2টি সিজিএস কমিশনিংয়ের মাধ্যমে বাংলাদেশের জলসীমার নিরাপত্তাকে আরও মজবুত করা হবে। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, পতেঙ্গা, চট্টগ্রাম।
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে মিয়ানমার সরকার সমন্বিত রূপরেখা তৈরিতে রাজি হয়েছে। এছাড়া নিরাপত্তা সহযোগিতা ও সীমান্ত সমন্বয় কার্যালয় স্থাপনের বিষয়ে দুটি সমঝোতা স্মারকে সই করতেও রাজি দুই দেশ। সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। অং সান সুচির বিশেষ দূত কিউ3-এর ঢাকা সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। গত অক্টোবরে সীমান্ত পোস্টে বিচ্ছিন্নতাবাদীদের হামলার জেরে মিয়ানমারের রাখাইন রাজ্যে শুরু হয় সামরিক অভিযান। নির্যাতনের মুখে বাংলাদেশ সীমান্তে ঢল নামে রোহিঙ্গা শরণার্থীদের। এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে বিশ্বজুড়ে। এমন পরিস্থিতিতে মিয়ানমারের প্রতিমন্ত্রী উচো ৩ সহ ৩ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার ঢাকা আসে। বুধবার প্রথমে পররাষ্ট্রমন্ত্রী ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করে প্রতিনিধি দলটি। বৈঠক নিয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী জানান, রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিয়ে সংকটের স্থায়ী সমাধান করতে মিয়ানমার সরকারকে তাগিদ দেওয়া হয়েছে। আলোচনাধীন দুইটি সমঝোতা স্মারক নিরাপত্তা সংলাপ ও সহযোগিতা এবং বর্ডার লিয়েজো অফিস দ্রুত স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়। তাছাড়া উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ব্যাপারেও দুই পক্ষ একমত হয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের কারণে পর্যটন ও অর্থনৈতিক দিক দিয়ে চট্টগ্রাম ও কক্সবাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে। সূচির দূতকে একথা জানিয়ে নিবন্ধিত অনিবন্ধিত সব শরণার্থীকে ফিরিয়ে ঢাকা একটি কর্মকৌশল প্রস্তাব করেছে। মিয়ানমার নাগরিকদের এবং রাখাইন মুসলমানদের নাগরিকত্ব অথবা স্থায়ী বাসিন্দা হওয়ার বিষয়টি যাচাইয়ের জন্য একটি যথাযথ কমিটি গঠনের প্রস্তাব করে বাংলাদেশ। তাছাড়া বাংলাদেশে প্রত্যাবাসন প্রক্রিয়া প্রয়োজন মোতাবেক আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতারও প্রস্তাব করে। জাতিসংঘের হিসেবে গত ৯ অক্টোবর সহিংসতা শুরুর পর এ পর্যন্ত ৬৫,০০০ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এছাড়া অনিবন্ধিত অবস্থায় অবস্থান করছে আরও ৩ লাখ। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত ৯টায় বাংলাদেশে এবার একটা বিরতি নিচ্ছি। ৯:১৯ ফিরে এলাম রাত ৯টায় বাংলাদেশে। এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায় সন্দেহভাজন হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জের এক জামায়াত নেতার ছেলে সহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর বাড্ডা থেকে বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ২ জন হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জামায়াতের আমির হাজি ইউনুসের ছেলে আশরাফুল ও তার সহযোগী জহিরুল ইসলাম। গত ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন এমপি লিটন। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আহসান হাবিব মাসুদ, জামায়াত নেতা সাইফুল ইসলাম মণ্ডলও রয়েছেন। আরো কিছু খবর আছে, তার আগে একটু সাইদ সাদির কাছে জানবো খেলাধুলার কি খবর আছে আজকে। আসলে ভালো অভিজ্ঞতারও খবর রয়েছে, বাজে অভিজ্ঞতারও খবর রয়েছে। বিশেষ করে বাংলাদেশ ওয়েলিংটনে কিন্তু প্রথম দিনটা বেশ ভালোই কাটিয়েছে। বিশেষ করে আমরা যদি বলি, কারণ ওয়েলিংটনে বাংলাদেশ এর আগে যে 2টি টেস্ট খেলেছে, ইনিংস ওয়াইজ যদি আমরা হিসেব করি, আমরা দেখেছি যে সর্বোচ্চ ইনিংসটা 143, অর্থাৎ বাংলাদেশের সংগ্রহ ছিল 143 সর্বোচ্চ। সেই অনুযায়ী কিন্তু আজকের দিনে আমরা 3 উইকেট 154 করে ফেলেছি। সেদিক থেকে টাইগারদের জন্য একটা স্বস্তির দিন বলা যায়। আরো কিছু খবর রয়েছে, নারী দল হেরেছে সে খবরও রয়েছে, তবে তার আগে একটা বিরতি নিতে হচ্ছে। আর বিরতির পর ফিরে এসে যা থাকছে। বোলিং ব্যাটিংয়ে বাংলাদেশ নারীদের হতাশার দিন। প্রথম ওডিআইতে সাউথ আফ্রিকার কাছে বড় হার। কাবাডির ঐতিহ্য ফেরাতে চায় অ্যাডহক কমিটি, প্রতিভা খুঁজতে স্কুল ভিত্তিক আয়োজনের পরিকল্পনা। ৯:২৮ ফিরে এলাম রাত ৯টার বাংলাদেশে। শুরুতে জানিয়ে দিচ্ছি নিউজিল্যান্ড বাংলাদেশ সিরিজের খবর। ওয়েলিংটন টেস্টে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। প্রতিকূল কন্ডিশনে বোল্ট সাউদিদের দারুণ সামলে 3 উইকেটে 154 রান করেছে টাইগাররা। বৃষ্টি ও আলোক স্বল্পতায় প্রথম দিন খেলা হয়েছে 40 ওভার 2 বল। অভিষেক হয়েছে তাসকিন আর শুভাশিস রয়ের। ওয়েলিংটনের বাতাস হুমকি হয়ে দাঁড়িয়েছিল দু দলের জন্যই, কিন্তু আর্দ্রতা আর সবুজ পিচের আহ্বানে সিদ্ধান্তটা শেষমেশ ফিল্ডিংয়েরই অধিনায়ক কেন উইলিয়ামসনের। ব্ল্যাক ক্যাপস অধিনায়কের পরিকল্পনার জবাব তামিম দিলেন পাটা আক্রমণে। থিতু হতে দেননি ট্রেন্ট বোল্ট আর টিম সাউদিদের। পাওয়ার শটে ভেঙেছেন 4 স্লিপ 1 গালির ব্ল্যাক ক্যাপস প্রতিরোধ। অবশ্য অন্য প্রান্তে এক স্কোয়ার লেগের চ্যালেঞ্জই সামলাতে পারলেন না নরবরে ইমরুল। সঙ্গীর বিদায়ের পর তামিমও টিকলেন না বেশিক্ষণ।
ফুটওয়ার্কে ছোট একটি ভুলে শেষ হলো অনেক বড় কিছুর সম্ভাবনা। ধাক্কাটা জোরাল হতে দিলেন না মুমিনুল মাহমুদুল্লাহ। ওয়েলিংটনের ঠান্ডা বাতাস তখনও কাঁপিয়ে দিচ্ছিল, কিন্তু তার চেয়ে ঠান্ডা মাথায় দুজন সামলালেন বিপর্যয়। তৃতীয় উইকেটে দুজনের 85 রানের জুটিতে ম্যাচে ফেরে টাইগাররা। কিন্তু ওয়েগনারের বাইরের বল তাড়া করার মূল্য দিয়ে অসময়ে আউট মাহমুদুল্লাহ। মাহমুদুল্লাহর বিদায়ের পর আরো বড় হতে পারত বিপর্যয়, কিন্তু স্যান্টনারের ক্যাচ ফেলার বদন্যতায় বেঁচে গেলেন সাকিব। ওয়েলিংটনে ঝড়ের দিনে হাসেনি সূর্য, তবে আলোর অভাব পুষিয়ে দিয়েছেন তামিম মুমিনুল। মুমিনুল আর সাকিবের ব্যাটে এখন সূর্যোদয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। জহির ভুঁইয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিরূপ কন্ডিশনে বুক চিতিয়ে ব্যাট করেছে বাংলাদেশ। কৃতিত্বটা তামিম ইকবাল ও মুমিনুল হকের। দুইজনের 85 রানের জুটিতে দিন শেষে স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পেরেছে টাইগাররা। দ্বিতীয় দিন স্কোর আরো বড় করার পরিকল্পনা ব্যাটসম্যানদের। স্বস্তি নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ, অথচ দিন শেষে সাকিবের এমন ক্যাচ উপহার আক্ষেপ হতে পারত। ভাগ্যের জেরে বেঁচে যান সাকিব, বেঁচে গেছে টাইগাররা। বেসিন রিজার্ভে আগের 4 ইনিংসে যেখানে বাংলাদেশের সর্বোচ্চ ছিল 143, সেখানে প্রথম দিনেই বোর্ডে 3 উইকেটে 154। কৃতিত্ব পুরোটাই তামিম মুমিনুল জুটির। রঙিন পোশাকে উপেক্ষিত মুমিনুল বৈরী কন্ডিশনে বুক চিতিয়ে লড়েছেন। কক্সবাজারের পকেট ডায়নামোর দৃঢ়তায় মুগ্ধ টিমমেটরা। একটা এমনই ক্রিকেট যেটা আসলে সেশন বাই সেশন ডিপেন্ড করে। সেশনটা যে ভালো খেলবে ও সবসময় টপে থাকবে। আর আমরা এমন একটা সিচুয়েশনে আছি, যদি আমরা একটা দুইটা সেশন খুব স্ট্রংলি শেষ করতে পারি তাহলে আমরা অবশ্যই টপে থাকবো। সাউদি বোল্ট ওয়াগনারদের সঙ্গে সামলাতে হয়েছে প্রকৃতিকেও। বিশ্বের সবচেয়ে তীব্র বাতাসের শহরে ব্যাটসম্যানদের পরীক্ষা ছিল কঠিন। তামিম মুমিনুল প্রতিকূলতায় ছিলেন অনবদ্য। প্রথম দিনে ওয়েলিংটনের আবহাওয়ায় খাপ খাওয়ানোর সাথে রানের চাকা সচল রাখার চ্যালেঞ্জে শতভাগ সফল নন কি? আপনি একটা সময় ব্যাটিং করতেছেন, আপনাকে মনে হচ্ছে একজন পিছন থেকে টানতেছে আপনাকে, এরকম ধরনের ফিলিং আর কি, কারণ খুব হেভি বাতাস আপনারা সবাই ফিল করতে পারছেন। সো একটা জিনিস ভালো ছিল যে আমাদেরকে খেলা শুরুতে আগে বলে দেওয়া হয়েছিল ম্যাচ অফিসিয়ালরা, যে খুব বেশি যদি বাতাস হয় তাহলে তোমরা সরে যেতে পারবা। তো ওই কারণে আপনারা দেখছেন যে অনেকেই সরে দাঁড়িয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে দ্বিতীয় দিন বৃষ্টির সম্ভাবনা নেই, কমবে বাতাসের তীব্রতাও। দ্বিতীয় দিন তাই ব্যাটসম্যানদের ব্যাটে রান উঠতে সমস্যা হবে না। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 5 ম্যাচ সিরিজের প্রথম ওডিআইতে হতাশ করেছে বাংলাদেশ নারী দল। 86 রানের সহজ জয়ে সিরিজে এগিয়ে গেছে সাউথ আফ্রিকা। আগে ব্যাট করে টপ অর্ডারের দৃঢ়তায় 3 উইকেটে 251 রান করে প্রোটিয়ারা। জবাবে নিগার সুলতানার 50-তে 165-তে থামে স্বাগতিক দল। হোম কন্ডিশনে টাইগ্রেসদের বড় শক্তি বোলিং আক্রমণ, বিশেষ করে স্পিনে। টস জিতে সফরকারীদের বিপাকে ফেলতে প্রথমে বোলিংয়ে রোমানার দল। তবে সাউথ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটিং লাইন আপে প্রভাব ফেলতে পারেননি পান্না জাহানারারা। 6-এর কাছাকাছি রান রেটে উদ্বোধনী জুটিতে আসে 122। লাইজা লি ও স্টেইনের জুটি নাহিদা আক্তার ভাঙলেও রানের গতি কমেনি। ডু প্রেস, অ্যান্ড্রি স্টেইনের 79 রানের জুটিতে 200 ছাড়াই প্রোটিয়ানারিরা। শেষ দিকে মারিজেন কোপের দ্রুত 20 রানে 250 পেরিয়ে যায় সফরকারীরা। 252 রানের টার্গেট বাংলাদেশ নারী দলের সামনে পাহাড় সম। আস্কিং রান রেটের সঙ্গে পাল্লা দিতে পারেনি বাংলাদেশ। 2 ওপেনারকে হারিয়ে চাপে শুরু টাইগ্রেসদের। কিছুটা প্রতিরোধ করেন অধিনায়ক রুমান আহমেদ ও নিগার সুলতানা। এই দুজনের ব্যাটে 150 ছাড়িয়েছে টাইগ্রেসরা। সর্বোচ্চ 59 রান আসে নিগারের ব্যাট থেকে। এছাড়া 37 রান করেন রুমান আহমেদ। পজিটিভ আছে যে আমাদের রান রেট যা হয়েছে, আমরা হয়তো আর্লি উইকেট যাওয়াতে একটু কমে গেছে রান রেট। এটা আমরা আমাদের মিস্টেকগুলো যদি শুধরাই ফেলতে পারি। আমাদের ফিল্ডিং সাইড অবশ্যই অনেক ভালো বরাবরই। আমরা আমাদের ফিল্ডিং সাইডটা আরও ইমপ্রুভ করতে চাচ্ছি নেক্সট ম্যাচে, এবং ওদের আরও আটকাতে চাচ্ছি রানে। সিরিজের দ্বিতীয় ওডিআই শনিবার। আমাদের বোলাররা অনেক ভালো। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিস্টেকের জন্য আমরা দেখা কাবাডিতে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চায় ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। প্রতিভা খুঁজে বের করতে প্রথমবার আয়োজন করতে চায় স্কুল কাবাডি। পরিকল্পনা আছে জাতীয় দল নিয়ে। মেয়াদ উত্তীর্ণ কাবাডি ফেডারেশনের কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
সভাপতি হিসেবে পুলিশের মহাপরিদর্শক আর সাধারণ সম্পাদকের দায়িত্বে এসেছেন অতিরিক্ত উপমহাপরিদর্শক। নির্ধারিত সময় পেরিয়ে দীর্ঘ সময় থেকে যায় অ্যাডহক কমিটি। প্রতি ফেডারেশনে এটা অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কাবাডির ক্ষেত্রেও আবারও কি তাই হচ্ছে? পুলিশের কঠিন দায়িত্বে থেকে কতটা মনোযোগ দিতে পারবে এই কমিটি? কাজটির প্রতি আমার কমিটমেন্ট কতটুকু সেটি আমার বড় প্রশ্ন। সময়ের চেয়ে কমিটমেন্টকে আমি গুরুত্ব দিতে চাই বেশি। যদি আমার কমিটমেন্ট থাকে তাহলে সময় কম সময় দিয়েও আমি আমার কমিটমেন্ট অনুযায়ী আমার লক্ষ্যে আমি পৌঁছতে পারি বলে আমি মনে করি। আন্তর্জাতিক পর্যায়ে একসময় দাপট দেখিয়েছে বাংলাদেশ কাবাডি দল। এশিয়া কাপ, সাউথ এশিয়ান গেমসে পদক আসতো এই ইভেন্ট থেকে। তবে গেল কয়েক বছর সেই সাফল্য আসেনি। হারানো অবস্থা ফিরিয়ে আনতে চেষ্টা করবে ফেডারেশন। স্কুল পর্যায় থেকে কাবাডিকে জনপ্রিয় করে তোলার জন্য ব্যাপক কার্যক্রম হাতে নিচ্ছে এবং অচিরে আমাদের স্কুল কাবাডি প্রতিযোগিতার ঘোষণা আসছে এবং এটি ছাড়াও আমাদের শুধু চাকুরিজীবী টিম বা সার্ভিসেস টিম বলে কয়েকটি টিম এই বাংলাদেশে কাবাডি খেলে থাকে। ক্লাব পর্যায়ে এর খুব বেশি প্রচলন নেই। আমরা চাই ক্লাব পর্যায় থেকেও যাতে এটির প্রতিযোগিতা এবং অনুশীলন চর্চা সবকিছুতে এগিয়ে আসে সে ধরনের ব্যবস্থাও যাতে গ্রহণ করা হয়। স্পন্সর সংকট আর অবহেলায় নিয়মিত টুর্নামেন্ট হচ্ছে না। আর্থিক সংকটে পর্যাপ্ত সুযোগ করে দিতে পারছে না ফেডারেশন। অ্যাডহক কমিটির অধীনে সমস্যার সমাধান আসবে কি? মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আমার কাছে। আরো কিছু খবর জানাবেন জাহিদ ও মিতা। ধন্যবাদ সাদি। মিতা আরো কিছু খবর। চলতি বছর সরকারের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার হতে চায় ইসলামী ব্যাংক। পাশাপাশি বেসরকারি খাতেও বড় বিনিয়োগ অব্যাহত রাখবে ব্যাংকটি। রাজধানীর একটি হোটেলে সকালে শাখা ব্যবস্থাপক সম্মেলনে একথা জানান ব্যাংকের নতুন চেয়ারম্যান আরাস্তু খান। কর্মকর্তাদের রাজনীতিতে জড়িত না হওয়ার নির্দেশও দেন তিনি। আমানত ও বিনিয়োগের হিসাবে দেশের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক। গেল বছর ব্যাংকটির আমানত প্রবৃদ্ধি ছিল প্রায় 10%। গ্রাহক বেড়েছে 19 লাখ আর পরিচালন মুনাফা হয়েছে 2000 কোটি টাকার বেশি। চলতি বছরে আমানত ও গ্রাহক প্রবৃদ্ধির ধারা ধরে রেখে 2500 কোটি টাকা মুনাফার লক্ষ্য নির্ধারণ করেছে ব্যাংকটি। এজন্য এসএমই খাতে ঋণ বাড়ানো ও ঋণ আদায়ে কঠোর হওয়ার নীতি মেনে চলার কথা জানিয়েছে শীর্ষ নেতৃত্ব। পুরোনো 304টি ব্রাঞ্চের প্রত্যেক মাসের নিউ ইন্ডাকশন আমি খেয়াল রাখছি। কাদেরকে দেওয়া হচ্ছে ঋণ খেলাপি কিনা আমি খেয়াল রাখছি। কর্মীদের চাকরিচ্যুত করা সহ অন্যান্য গুজবে কান না দেওয়ার পরামর্শ ব্যাংক চেয়ারম্যানের। তবে ব্যাংকে কেউ রাজনীতি করতে পারবে না বলেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তোলা ও সরকারি বড় প্রকল্পে বিনিয়োগ করার কথাও জানান চেয়ারম্যান। আপনার কত কনসার্ন থাকবে না, ইউ ওয়ার্ক টুগেদার। পলিটিক্যাল ওই সমস্যা যে পলিটিক্যাল পলিটিসাইজেশন এনি পার্টি, যে কোনো পার্টি এটা করবেন। মাই রিকোয়েস্ট উইল বি, এখন যেটা আছে আপনাদের শিওর করা হচ্ছে, প্লিজ ওয়ার্ক ফিয়ারলেসলি, ডোন্ট ওয়ারি, ডু ওয়ার্ক, ইউ উইল বি ফাইন। উন্নতির ধারা অব্যাহত রেখে নতুন লক্ষ্য অর্জনে সব কর্মীদের সহযোগিতা চান ব্যবস্থাপনা পরিচালক। ইয়ার অফ ট্রান্সফর্মিং টুয়ার্ডস এক্সেলেন্স। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে এবার একটা বিরতি। 9টা 46 ফিরে এলাম রাত 9টার বাংলাদেশে। অবাণিজ্যিক এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানের অনুমোদন না দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করেছে উত্তর ঢাকার মেয়র আনিসুল হক। সকালে রাজধানীর বনানী রেল স্টেশন থেকে কাকলী পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে তিনি এই অনুরোধ জানান। তবে অনুমতি না নিয়ে রেলের জমির স্থাপনা ভেঙেছে বলে অভিযোগ করেছে রেল কর্তৃপক্ষ। রাজধানীর ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে ধারাবাহিক অভিযান চলছে। এর অংশ হিসেবে বনানী থেকে কাকলী পর্যন্ত অবৈধ দোকান ও দোকানের বর্ধিত অংশ উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অভিযানে রেলের জমিতে তেহারি অন হুইলস ও বনানী ফাস্টফুড খাবারের দোকান দুটি ভেঙে ফেলা হয়। রেল কর্তৃপক্ষের অভিযোগ, রেলের জমিতে স্থাপনা ভাঙার এখতিয়ার সিটি কর্পোরেশনের নেই। রেলের জমিতে প্রবেশ করে সিটি কর্পোরেশনের উচ্ছেদের কোনো এখতিয়ার নেই। সিটি কর্পোরেশন যদি কোনো সমন্বয় করে কিছু করতে চায় তাহলে আমাদেরকে চিঠি দিবে, আমরা সমন্বয় করে বসে আমরা যৌথভাবে উচ্ছেদ করব। উচ্ছেদ অভিযান পরিদর্শনে এসে উত্তর সিটি মেয়র আনিসুল হক এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় না করেই বাণিজ্যিক ও অবাণিজ্যিক এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানের অনুমোদন দিচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আমরা সমস্ত মন্ত্রণালয়কে বিনীতভাবে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে আপনারা যেসব
অ্যালটমেন্ট দিয়েছেন সেগুলো আপনারা চেক করুন। আপনারা নিজেরা সাবধান হন। বিভিন্ন মিনিস্ট্রি দয়া করে সিটি কর্পোরেশনের সঙ্গে সঙ্গতি না রেখে কোনো পারমিশন আপনারা দয়া করে দেবেন না। অবৈধ এসব স্থাপনা বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নজরদারি বাড়ানোর অনুরোধ করেছেন মেয়র। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল শুরু হচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা। দেশ ও দেশের বাইরে থেকে আসছেন মুসল্লিরা। ইজতেমা শান্তিপূর্ণ করতে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দুপুরে অনুষ্ঠিত হবে বৃহত্তম জুমার নামাজ। তুরাগ তীরে প্রায় 160 একর এলাকা জুড়ে প্রস্তুত হয়েছে ইজতেমা ময়দান। নদী পারাপারের জন্য তৈরি করা হয়েছে 7টি পলটুন। নিরাপত্তা কর্মী মোতায়েন ছাড়াও বসানো হয়েছে পর্যবেক্ষণ টাওয়ার ও সিসিটিভি। অগ্নি নির্বাপন, বিদ্যুৎ, গ্যাসসহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ ছাড়াও সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন থেকে আলাদা ব্যবস্থা নেওয়া হয়েছে। মুসলিমদের যাতায়াতের সুবিধার্থে থাকছে বিশেষ ট্রেন ও বাস সার্ভিস। ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা এরই মধ্যে আসতে শুরু করেছেন ইজতেমায়। থাকা, খাওয়া, অজু, গোসল সহ নানা ধরনের আয়োজনে সন্তুষ্ট তারা। ইজতেমার যে ব্যবস্থাপনা, উজুখানার জায়গা, ইস্তেঞ্জাখানার জায়গা, এগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। হ্যাঁ, যেরকম বাথরুম বাড়াইছে, তারপরে ওই আশেপাশে বালি দিয়ে ভর করছে। হ্যাঁ, অন্য বছর সাথে যতদিন সামনে আসছে যে আরো উন্নত হচ্ছে। ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবার নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমরা ইজতেমার চতুর্পাশে মোতায়েন করেছি, ভিতরে বাহিরে। তবে এবার আমাদের 6000-এর অধিক ফোর্স থাকবে এবং আমাদের 5 স্তরের নিরাপত্তা থাকবে। এবং আমরা এই বিশ্ব ইজতেমায় ঘিরে এবারে কিন্তু আমরা ইজতেমার ভিতরে সাদা পোশাকে আমরা পর্যাপ্ত পুলিশ আমরা দিয়েছি। সরকারের 3 বছর এই বিষয়ে আজ আপনাদের মতামত জানতে চেয়েছি। জাহিদ, আমাদের দর্শকদের মধ্যে আমিন বলছেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ সরকার কতটা সফল তা নিয়ে তার প্রশ্ন রয়ে গেছে। জসিম বলছে, বাংলাদেশ সরকার সবার জন্য কম বেশি উন্নয়ন করেছে। রিপন বলছে, দেশের রাজনৈতিক পরিবেশ শান্ত হলেও এক ধরনের অস্বস্তি রয়ে গেছে। সুমন বলছেন, সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা আইন শৃঙ্খলা ক্ষেত্রে, বাদবাকি অনেক জায়গাতেই সাফল্য রয়েছে। দীপু বলছেন, দেশের জনগণ আশায় ছিল সরকার অন্তত দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসবে, কিন্তু নির্বাচনের সময় স্লোগান শুনেছিলেন 10 টাকায় চাল খাবো, নৌকা মার্কায় ভোট দেবো, এরকম বলছেন তিনি। সবকিছু মিলেই দুই রকমই আছে। নিগার বলছেন, সার্বিক বিবেচনায় সরকারের কিছু সাফল্য থাকলেও ব্যর্থতার পাল্লাই ভারী। মানুষের আয় ব্যয়ের ব্যবধান বৃদ্ধি এবং সম্পদ এক শ্রেণীর হাতে চলে যাচ্ছে, এটা নিগারের মনে হচ্ছে। আমাদের আরো কিছু খবর আছে, সেগুলো বছরের শুরুতেই প্রকৃতির বিরূপ আচরণে ভুগছে বিশ্ব। ইউরোপের বিভিন্ন দেশে তীব্র শীত আর তুষারপাতে এখন পর্যন্ত মারা গেছে 60 জন। অন্যদিকে আকস্মিক বৃষ্টিতে বন্যার কবলে পড়েছে যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও থাইল্যান্ড। অস্ট্রেলিয়ায় তীব্র গরমে নাকাল জনজীবন, আর দাবানলে পড়ছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সপ্তাহের মতো তীব্র শীতে কাঁপছে ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চল। স্থবির হয়ে পড়েছে জনজীবন। সার্বিয়া, রোমানিয়া, পোল্যান্ডে ভোগান্তি শিকার হচ্ছে গৃহহীন আর বয়স্করা। শীত থেকে বাঁচতে আশ্রয়হীনদের আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। এদিকে গ্রিসে চলছে অব্যাহত তুষারপাত। অনাকাঙ্ক্ষিত শীতের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের পশ্চিমের রাজ্যগুলো। একদিকে তুষারপাত, অন্যদিকে ঝোড়ো আবহাওয়ায় বন্যার কবলে পড়েছে ক্যালিফোর্নিয়া, পোর্টল্যান্ড, অরেগন এবং ওয়াশিংটনের মানুষ। জরুরি উদ্ধার কাজ চালাচ্ছেন উদ্ধারকারী দল। ইউরোপ আমেরিকার মতোই শীতের কবলে এশিয়ার বিভিন্ন দেশ। তুষারপাতে নাকাল হচ্ছে জাপানের উত্তরাঞ্চলের মানুষ। ভারতের রাজধানী দিল্লিতে তাপমাত্রা নেমে এসেছে 3.4 ডিগ্রি সেলসিয়াসে। আগামী 2 দিন পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই বলে পূর্বাভাস রয়েছে। অনেক অঞ্চল যখন শীতে কাঁপছে, তখন তীব্র গরম চলছে বেশ কয়েকটি দেশে। শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলের কবলে পড়েছে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্টার্ন কেপ থেকে জেগামা পার্ক মাউন্টেন, ওয়েলকাম গ্লেন পর্যন্ত বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। হুমকির মুখে পড়েছে গবাদি পশু আর মানুষ। 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তপ্ত হচ্ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড। অন্যান্য রাজ্যে তাপমাত্রা রয়েছে 40-এর ঘরে। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টায় বাংলাদেশে। শেষ করব যুক্তরাষ্ট্রের সেলফি ড্রোনের কিছু ছবি দেখে, তার আগে বিদায় নেব আমরা। শুভরাত্রি।